সরকারি বাংলা কলেজের 2018-19 সেশনের আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ, সহযোগী অধ্যাপক, রসায়ন। তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম গ্রুপ 5 নাইট্রোজেন ফ্যামিলি। কোনো কারণে আমরা তো 15 দিন ইন্টারভ্যালে একটা ক্লাস পাই। কোনো কারণে আমার গত যে 15 দিনের রুটিনটা ছিল সেখানে আমার ক্লাসটা মিস হয়ে গিয়েছিল। সেজন্য আমি কিন্তু তোমাদেরকে, যেহেতু তোমাদের দেরি হয়ে যাচ্ছে বলছিলাম, সেজন্য তোমাদেরকে আমি আমার লেকচার শিটটা পুরোটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি যা পড়াবো সেটা কিন্তু সম্পূর্ণই তোমাদের হাতে আছে, কিন্তু আমার তো পড়াতে হবে। যেহেতু মানে লেকচার শিটটা দিয়ে দিলেও মানে যে জিনিসটা তোমাদের বাদ আছে সেটুকু আমি পড়িয়ে দিব। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এবং ভালো আছো এই কামনা করছি। সবাই মানে অনেক দিন পরে দেখা, সবাই ভালো থাকো, ভালো আছো এই আশা করি আমি আমার ক্লাস শুরু করছি। আমরা পড়ছিলাম কি নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি থেকে অনেক দিন পরে ক্লাস নিচ্ছি, তো আমি একটু পুরনো পড়াটা একটু বলে নিই কী কী পড়িয়েছিলাম। আমরা পড়েছিলাম হলো জেনারেল প্রপার্টিস। প্রথমে আমরা নাইট্রোজেন ফ্যামিলিতে কোন কোন এলিমেন্ট আছে সেটা বলেছিলাম। মানে ওই এলিমেন্টগুলোর ভিতর আমরা কিন্তু শুধু নাইট্রোজেন আর ফসফরাস এই দুটোই মানে আমাদের ডিটেলস আলোচনার বিষয় এই দুটাই, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। এদের ধর্মগুলো পড়বো, সাথে এদের যে কম্প্যারিজন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে জেনারেল প্রপার্টিসের ভিতর আমরা কি দেখেছিলাম যে এরা দুজনই কি অধাতু এবং মেইনলি হলো এদের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস একই, তাই না? জেনারেল প্রপার্টিসের ভিতর আমরা দেখেছিলাম যে বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস হলো NS2p NS2np3। বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস এটা ছিল এই যে 5। হ্যাঁ, সাধারণ মৌলগুলো সাধারণত যে গ্রুপে থাকে লাস্ট শেলের ইলেকট্রন বিন্যাসও সেটা থাকে। এভাবে জেনারেল প্রপার্টিস আলোচনার ভিতর এটাই দেখেছিলাম। এছাড়া অন্য কিছু আরো আলোচনা আছে, কিন্তু নাইট্রোজেন আর ফসফরাস দুজনই অধাতু এটাও ছিল। আর আমরা পড়েছিলাম হলো এদের নাইট্রোজেনের সাথে যে অ্যানোনমি যে বিহেভিয়ারটা করে, নাইট্রোজেন এই শ্রেণীর অন্যান্য মৌলের সাথে, নাইট্রোজেন এই শ্রেণীর অন্যান্য মৌলের সাথে যে ব্যতিক্রম ধর্মী বিহেভিয়ার, বাংলায় বলে ব্যতিক্রম ধর্মী আচরণ, ব্যতিক্রম ধর্মী আচরণ নাইট্রোজেনের অন্যান্য এই শ্রেণীর ঘোলা আসছে তো, কেন যে আসে এরকম? আচ্ছা, ব্যতিক্রম ধর্মী আচরণ বা অ্যানোমেলাস নেচার, এটা নেচার অ্যানোমেলাস নেচার অফ নাইট্রোজেন, ব্যতিক্রম ধর্মী আচরণ নাইট্রোজেনের এই শ্রেণীর অন্যান্য মৌলের সাথে তার যে ব্যতিক্রম ধর্মী আচরণ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম ধর্মী আচরণের ভিতর এটা ছিল যে এই অন্যান্য মৌলের চেয়ে এই নাইট্রোজেনই কি মুক্ত অবস্থায় পাওয়া যায়। মুক্ত অবস্থায় এই নাইট্রোজেনকেই পাওয়া যায়। যেহেতু নাইট্রোজেন একটা ইনার্ট মৌলের মতো মানে আচরণ করে, নিষ্ক্রিয়। দেখো না, আমাদের অ্যাটমসফিয়ারে 78% নাইট্রোজেন। যদি ও নিষ্ক্রিয় না হতো তাহলে কিন্তু এই 78% নাইট্রোজেন কিন্তু থাকতো না। ও নিষ্ক্রিয় আচরণ করে দেখেই কিন্তু থাকে, নাহলে তো সে অন্যান্য নর্মালি কি সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলতো। অক্সিজেন তো খুব রিয়েক্টিভ, তাহলে সে অক্সিজেনের সাথে বিক্রিয়া, নিষ্ক্রিয় দেখেই কিন্তু সে বিক্রিয়া করছে না। এটা কিন্তু সবচেয়ে বেশি তার অ্যানোমেলাস বিহেভিয়ার নাইট্রোজেনের, যে সে অন্যান্য এছাড়া যে আর 4টা মৌল আছে সবাই কিন্তু যৌগ হিসাবে অবস্থান করে প্রকৃতিতে, কিন্তু এই একমাত্র নাইট্রোজেনই কি মৌল হিসাবে অবস্থান করে। এটা কিন্তু ওরা ব্যতিক্রম ধর্মী বিহেভিয়ারের ভিতরে উল্লেখযোগ্য ছিল। আর ছিল যে নাইট্রোজেনটা কি দ্বিপরমাণু, অন্যগুলো কিন্তু 4টা পরমাণু মিলে একটা অণু হয়। আর অন্য যে মৌলগুলো আছে 4টা অণু মিলে একটা পরমাণু মিলে একটা অণু হচ্ছে, কিন্তু নাইট্রোজেনই কিন্তু একমাত্র মৌল যেটা কিনা দ্বিপরমাণু। হ্যাঁ, এটা হলো ব্যতিক্রম আচরণ
এছাড়া নাইট্রোজেনটা কি গ্যাস অবস্থায় থাকে, আর অন্যগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে না। এমনকি ধাতু তো আছেই, কিন্তু অ্যার্সেনিক, অ্যান্টিমনি এরা কিন্তু এই নর্মালি ফসফরাস যেটা, ফসফরাসও কিন্তু মোমের মতো নরম, ফসফরাসটাও ফিজিক্যাল স্টেটটা কিন্তু মোমের মতো নরম। এটা ছিল নাইট্রোজেনের অ্যানোমেনাস বিহেভিয়ার। এরপর আসলে আমরা পরবর্তীতে চলে যাই। এছাড়া আমরা কি দেখেছিলাম এই শ্রেণীর যে জেনারেল আলোচনার ভিতর আর কি, জেনারেল আলোচনার ভিতর দেখেছিলাম এই শ্রেণীর মৌলগুলা, যেমন নাইট্রোজেন, যেমন নাইট্রোজেনের মৌল অ্যামোনিয়া, হ্যাঁ, ফসফরাসের মৌল ফসফিন। এদের কি বাইরে একটা কি মুক্তজোড় ইলেকট্রন আছে, এদের বাইরে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। যেহেতু এদের এই মুক্তজোড় ইলেকট্রনের জন্য কি এরা এই মুক্তজোড় ইলেকট্রনটা কি আরেকজনকে দিতে পারে, সেজন্য এরা কি ধরনের আচরণ করে, এরা ক্ষারধর্মী। এরা কি হয়, ক্ষারধর্মী। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তখন তো ডিটেলস আলোচনা করেছি, আগে পড়িয়েছি সময়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে নাইট্রোজেন এই যে দেখো, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না, কিন্তু ফসফরাস কি এটা গঠিত হয় না, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। এটা কি ছিল, যদি আমরা নাইট্রোজেনের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে কি 2p(x1) বাইরের শেলের, নাইট্রোজেনের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস 2p(y1), আরেকটা হলো 2p(z1). আর ফসফরাসের ক্ষেত্রে কি হয়, ফসফরাসের ক্ষেত্রে 3 চলে আসে। এখানে আমি এটা লিখে দেই 2s2, এটাও লিখলাম, হ্যাঁ। ফসফরাসের ক্ষেত্রে 3s2 বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস 3p(x1), 3p(y1), 3p(z1), ঠিক আছে, 3p(z1). এখন এই যে 2s2, এই যে 2s2, এটার তো বাইরে কোনো শেল নাই, 2তেই শেষ। কিন্তু নাইট্রোজেনের এই যে 3s2টা ছিল, এটা কিন্তু বাইরে এক্সটেন্ড করলে কি হয়, 3d আসে। সেখানে এই 2s2 ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যেতে পারে। দেখো এখানে সর্বোচ্চ 3টা বেজোর ইলেকট্রন আছে, এখানে কিন্তু 5টা বেজোর ইলেকট্রন হতে পারে। সেই জন্য নাইট্রোজেনের যেহেতু বাইরে 3 স্টেট নাই, তার সম্প্রসারণ সম্ভব না, অরবিটালের সম্প্রসারণ, ইলেকট্রনের অরবিটের সম্প্রসারণ সম্ভব না। সেজন্য নাইট্রোজেন কিন্তু এই যে অ্যামোনিয়া হয় কিংবা NCl3 হয়, এর বাইরে হইতে পারে না, কিন্তু ফসফরাসের হয়, যেহেতু 5টা বেজোর ইলেকট্রন এখানে থাকতে পারে। ঠিক আছে, এই আলোচনাগুলোর পরে আমরা নাইট্রোজেন সংবন্ধন বা ফিক্সেশন অফ নাইট্রোজেন দেখেছিলাম। কি নাইট্রোজেন সংবন্ধন বা ফিক্সেশন, নাইট্রোজেন কি সংবন্ধন, বন্ধন দিয়ে বোঝা যায় আটকায় ফেলতেছে, সংবন্ধন বা ফিক্সেশন। এটা কি ছিল, এই যে মুক্ত নাইট্রোজেন, এটা কি ছিল, এই যে মুক্ত নাইট্রোজেন মাত্র 2 জন। দেখো আমি ক্লাস নিচ্ছি কিন্তু মাত্র 2 জন, তাহলে ক্লাস নিতে আমার ক্লাসের গুরুত্বটা কীরকম হইলো, তাই না? অনেক দিন পরে ক্লাস নিচ্ছি, লেকচার শিট দিয়ে দিয়েছি, তাহলে তো তোমাদের সুবিধা করা তো সমস্যা। আচ্ছা যাই হোক, এখন আমার ক্লাস নিতে হবে, আমি নিয়ে দিচ্ছি আর কি। নাইট্রোজেনের ফিক্সেশনটা কি ছিল, এই যে মুক্ত অবস্থায় প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনকে অন্য কোনো মৌলের সাথে যুক্ত করে যৌগে পরিণত করে এই মুক্ত নাইট্রোজেনকে মানে আমাদের ইউজেবল যৌগে পরিণত করাটার ব্যাপারটা হলো নাইট্রোজেন। তখন আমি যখন তোমাদের শীট দিয়েছি কিংবা আমি গত ক্লাসে পড়িয়েছি সংবন্ধন মানে কিভাবে রিয়াকশনগুলো হচ্ছে, যে নাইট্রোজেনকে আমরা অ্যামোনিয়া তৈরি করতেছি, নাইট্রিক অক্সাইড তৈরি করতেছি, এভাবে এই সংবন্ধনটা করা হয়। যেহেতু অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, একটু ওয়ার্ম আপ করার জন্য আমি পেছনের আলোচনাটা একটু করে নিলাম। এখন আমরা মূল পড়ায় চলে যাব। ফিক্সেশনের পরে আমরা কিন্তু অ্যামোনিয়ার সম্বন্ধে ডিটেইলস আলোচনা করেছি, নাইট্রোজেনের হাইড্রাইড পড়িয়েছি, নাইট্রোজেনের হাইড্রাইডের ভিতর অ্যামোনিয়া নিয়ে কিন্তু ডিটেইলস আলোচনা হয়েছে। অ্যামোনিয়াটা গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া প্রস্তুতের জন্য হেবারবস পদ্ধতিতে কন্ডিশনগুলো পড়েছি, কিভাবে লিখতে হবে সে সম্বন্ধেও তোমাদের আলোচনা করেছি। কখনোই যন্ত্রবর্ণ পড়বে না, মূলনীতিটা শুধু পড়বে। এবং অ্যামোনিয়ার কি ব্যবহার, এই যে হেবারবস পদ্ধতিতে আমাদের যেহেতু একটা কৃষি প্রধান দেশ, এদেশে প্রচুর সার উৎপন্ন করার প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে সেই জন্য এই অ্যামোনিয়া দিয়েই কিন্তু শিল্পক্ষেত্রে কি ইউরিয়া সারটা তৈরি করা হয়। সেই জন্য এই হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়া। হ্যাঁ, আমি আর অ্যামোনিয়া নিয়ে তোমাদের আর ডিটেলস আর আলোচনায় যাব না। এরপরে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে পড়ানোর পর নাইট্রোজেন যে গুরুত্বপূর্ণ কেমিক্যাল রিয়াকশনগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের দেখানো হয়েছে। এখন আমরা চলে যাব হলো আজকে
চলে যাব হলো নাইট্রোজেনের অন্য যৌগ। নাইট্রোজেনের অন্য যৌগ যেমন নাইট্রিক অক্সাইড প্রস্তুতি একটা রিয়াকশন, এই রিয়াকশনটা গুরুত্বপূর্ণ দেখে আমি বলতেছি। হ্যাঁ, নাইট্রোজেনের অন্য একটা যৌগ নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রস্তুতি। তুমি লেড নাইট্রেট, লেড নাইট্রেট, এই লেড নাইট্রেট না নিয়ে এখানে কপার নাইট্রেট নিলেও একই রিয়াকশন হবে। ঠিক আছে, লেড নাইট্রেট বা কপার নাইট্রেট নিয়ে এটাকে হিট দিলে, লেড নাইট্রেট বা কপার নাইট্রেট নিয়ে একে যদি তুমি হিট দাও তাহলে লেড অক্সাইড বা কপার অক্সাইড হবে, সাথে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। আমি এই রিয়াকশনটা লিখলাম কিন্তু রিয়াকশনের গুরুত্ব বোঝানোর জন্য, বুঝছো? এই যে কিভাবে NO2 গ্যাসটা তৈরি করা হয়, রিয়াকশনটা রিয়াকশনের গুরুত্ব আছে সেজন্য এই একটা রিয়াকশনে লিখলাম নাইট্রোজেনের অক্সাইডের ভিতর। এরপর আমরা চলে যাব হলো নাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের আজকের মেইন পড়া। নাইট্রিক অ্যাসিড HNO3, সবাই জানো এটা ল্যাবরেটরিতে অনেক বেশি ইউজ হয় এই নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড পরীক্ষাগারে আমরা কিভাবে তৈরি করব? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট সাথে লঘু সালফিউরিক অ্যাসিড দিলে, হ্যাঁ সোডিয়াম নাইট্রেটের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড দিলে সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এই হলো আমাদের ল্যাবরেটরিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত প্রণালী। কিন্তু এই ল্যাবরেটরিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত প্রণালী আমাদের এই রিয়াকশনের ভিতরে সীমাবদ্ধ। আমরা মেইনলি পড়ব শিল্পক্ষেত্রে, আমাদের মেইন পড়া হলো শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি আমরা দুইটা উপায় পড়ব, তার ভিতর যেটা গুরুত্বপূর্ণ সেটা পরে বলে দিব। দুইটা উপায় পড়ব, আর্ক পদ্ধতি আছে আর অসওয়াল্ডের পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আছে। শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড তৈরির জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হলো আর্ক, আর্ক পদ্ধতি। আমি শুধু রিয়াকশনগুলো লিখবো। আর্ক পদ্ধতিতে কি করা হয়, এই যে আমরা জানলাম, অলরেডি দেখে ফেলেছি, এই যে আমরা জানলাম অ্যাটমসফিয়ারে এত এত নাইট্রোজেন, অ্যাটমসফিয়ারে এত এত নাইট্রোজেন, কিংবা যখন আমরা নাইট্রোজেন সংবন্ধন পড়িয়েছি তখন দেখিয়েছি যে যখন বজ্রপাত হয় সেই বজ্রপাতের সময় অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটা অক্সিজেনের সাথে মিলিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটাই কিন্তু আর্ক পদ্ধতির মূল রিয়াকশন সেটাই। এই যে কি হয়, অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেনটা থাকে এই নাইট্রোজেনটা উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কত তাপমাত্রা জানো? এই জন্য এটা এত এফেক্টিভ না, 3200 ডিগ্রি 3200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই নাইট্রিক অক্সাইডটা তৈরি হয়। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইডটা তৈরি হয়। এটাই কিন্তু এই মানে নাইট্রিক অক্সাইড তৈরির মূলনীতিটা পড়াচ্ছি আর কি। হ্যাঁ, এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো, এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো, এটা ঠান্ডা করে, এই নাইট্রিক অক্সাইডটা ঠান্ডা করে এর সাথে অতিরিক্ত অক্সিজেন যদি যুক্ত করা হয় তাহলে এই যে NO2 গ্যাস হয়। এই NO2 গ্যাস পরবর্তীতে, এই যে NO2 গ্যাসটা হলো, এটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড তৈরি করে, নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড তৈরি করে। পরবর্তীতে কিন্তু এই নাইট্রিক অ্যাসিডটাকেও, পরবর্তীতে এই নাইট্রাস অ্যাসিডটাকেও কি করা হয়, এটাও পরবর্তীতে রূপান্তরিত হয়ে যায় নাইট্রিক অ্যাসিডে। ঠিক আছে, এটা হলো আর্ক পদ্ধতির মূলনীতি। আর্ক পদ্ধতির মূলনীতি কি করা হয়, আর্ক পদ্ধতিতে কি করা হয়, অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটা অক্সিজেনের সাথে অতি উচ্চ তাপমাত্রায় 3200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে, রিয়াকশন করে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে কি হয়, পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তবে আমাদের দেশে শিল্পক্ষেত্রে এই আর্ক পদ্ধতিটা এত উচ্চ তাপমাত্রা লাগে তো এটা অত বেশি এফেক্টিভ না। আমাদের দেশে যেটা ইউজ করা হয় সেটা হলো অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন। তোমরা কিন্তু আর্ক পদ্ধতিটার মূলনীতিটাও পড়ে রাখবে। আমাদের দেশে নর্মালি যেটা ইউজ হয়
সেটা হলো অসওয়াল পদ্ধতিতে। অসওয়াল পদ্ধতিতে শিল্প উৎপাদন। তাহলে আমরা দেখি অসওয়াল পদ্ধতিতে কি করা হয়। এই যে আমরা অ্যামোনিয়া বললাম না, অ্যামোনিয়াটা খুব গুরুত্বপূর্ণ যৌগ একটা। এই অ্যামোনিয়া থেকে অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়াকে জারণ করে অসওয়াল্ট অসওয়াল পদ্ধতিতে এই যে অ্যামোনিয়াকে কি করা হয়, জারণ মানে অক্সিজেন দিয়ে জারণ করে এখানে প্রভাবক হিসাবে লাগে প্লাটিনাম চূর্ণ, আর এখানে টেম্পারেচার লাগে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হয়, এভাবে কি নাইট্রিক অক্সাইড আর পানি উৎপন্ন হয়। তাহলে কি হলো, এটাই কিন্তু মেন বিক্রিয়া। এখানে কি হচ্ছে, অ্যামোনিয়াকে জারিত করে এখানে কিন্তু একটা রেশিও থাকে 1:9, কোথাও দেখবে 1:8। এই যে অ্যামোনিয়া নেওয়া হয় 1 ভাগ আর অক্সিজেন নেওয়া হবে 8 ভাগ বা 9 ভাগ অনুপাত, মানে এত বেশি অক্সিজেন নেওয়া হয়। অ্যামোনিয়ার সাথে 1:8 বা 1:9ও থাকে বইয়ে দেখবে, যে কোনো মানে অক্সিজেনটার পরিমাণটা বোঝাইতে, মানে এত বেশি পরিমাণ অক্সিজেন নিয়ে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হয়, এই নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়। এরপরে কিন্তু আগে আর্ক পদ্ধতিতে যে রিয়াকশনটা দেখেছি ওই রকমই অনুরূপ বিক্রিয়া হয়। এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেল, এই যে নাইট্রিক অক্সাইড আমাদের তৈরি হয়ে গেল, এই নাইট্রিক অক্সাইডটা কি করে, তারপর অতিরিক্ত অক্সিজেন নেওয়া হয়েছে এটাতে একটা প্রকোষ্ঠে ঢুকিয়ে দেওয়া হয়। অসওয়াল পদ্ধতি যেটা, এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, একটা প্রকোষ্ঠে এভাবে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে যে অতিরিক্ত যে অক্সিজেনটা থাকে, এই নাইট্রিক অক্সাইডটা ওই অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এরপর এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা লিখি আবার, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পানি আবার অতিরিক্ত অক্সিজেন যেটা থাকে, এই অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। কি হয়, নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই নাইট্রিক অ্যাসিড তো প্রস্তুতির জন্য এই অসওয়াল পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে অসওয়াল পদ্ধতিটা, ঠিক আছে। হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া যেরকম গুরুত্বপূর্ণ, হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়ার গুরুত্বপূর্ণ বেশি। ধরো অ্যামোনিয়া কখনো হয়তো চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু ধরো এখান থেকে অসওয়াল পদ্ধতিটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় থাকে 4 নাম্বার কিংবা 3 নাম্বারে বেশি দিবে না, সেজন্য তোমরা কিন্তু আর কিছু পড়তে যাবে না। এই যে আমি যতটুকু বলি রিয়াকশন আর মানে কন্ডিশনগুলো মনে রাখলেই কিন্তু যথেষ্ট। এখন এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হলো, এই যে বিভিন্নভাবে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হলো, বাজারজাত যখন করা হয় এই নাইট্রিক অ্যাসিডকে, তখন কিংবা আমরা যখন ল্যাবরেটরিতে ইউজ করি, এই কতগুলো ক্রাইটেরিয়ান নাইট্রিক অ্যাসিড আছে। যেমন একটাকে বলে শক্তিশালী নাইট্রিক অ্যাসিড, একটাকে বলে শক্তিশালী নাইট্রিক অ্যাসিড কোনটাকে বলা হয়, যে নাইট্রিক অ্যাসিডে 68.4% নাইট্রিক অ্যাসিড থাকবে, যে নাইট্রিক অ্যাসিডে আর বাদ বাকিটা কি থাকবে, পানি থাকবে, ওইটা হয় শক্তিশালী নাইট্রিক অ্যাসিড। আরেকটা আছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তাহলে এই গাঢ় নাইট্রিক অ্যাসিড কোনটা, যেখানে 98% নাইট্রিক অ্যাসিড থাকবে, মাত্র 98% নাইট্রিক অ্যাসিড থাকবে। তার মানে কি মাত্র 2% কিন্তু এখানে পানি থাকছে, 98%ই পানি। আরেকটা আছে হলো ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বা ফিউমিং বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডে এই 96 থেকে, দেখো এখানে কিন্তু 98, এখানে 96 থেকে 98% নাইট্রিক অ্যাসিড ঠিকই থাকে, কিন্তু তার সাথে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা দ্রবীভূত অবস্থায় থাকে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা দ্রবীভূত অবস্থায় থাকার জন্য, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা দ্রবীভূত থাকার জন্য কি হয়, এটা থেকে ওই যে ধোঁয়া হয় ব্রাউন কালারের। এটা যদি ধরো একটা বোতলে যদি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিডকে তুমি যদি বোতলের মুখটা খোলো, বাদামি ভেপার বের হবে। যে নাইট্রিক অ্যাসিড NO2 যেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা দ্রবীভূত অবস্থায় থাকে, ওটার ধোঁয়া বের হতে থাকে। এই জন্য এটাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। এরপর
এরপরে আসো আমরা নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, আমরা একটা রাসায়নিক বিক্রিয়া একটু পড়ি। মানে বিভিন্ন ধাতুর সাথে বিভিন্ন নাইট্রিক অ্যাসিড অনেক বিক্রিয়া করে, বিভিন্ন ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া আছে, ধাতুর সাথে অধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া আছে। আমরা একটা পড়বো, ধাতুর সাথে একটা বিক্রিয়া পড়বো আর অধাতুর সাথে বিক্রিয়াগুলো করব। নাইট্রিক অ্যাসিড যে জারক হিসাবে কাজ করে, হ্যাঁ অধাতুর সাথে সে যখন বিক্রিয়া করে সে কিন্তু জারক হিসাবে কাজ করে, একটা শক্তিশালী জারক কিন্তু এই নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা এই নাইট্রিক অ্যাসিডের কি রাসায়নিক বিক্রিয়া পড়বো, নাইট্রিক অ্যাসিডের কি রাসায়নিক বিক্রিয়া পড়বো এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কপার আর জিঙ্কের সাথে, ধাতু কপার আর জিঙ্কের সাথে বিক্রিয়া। যেমন যদি নাইট্রিক অ্যাসিডটা বিভিন্ন কন্ডিশনে, যেমন যখন নাইট্রিক অ্যাসিডটা লঘু আর ঠান্ডা থাকে, যখন নাইট্রিক অ্যাসিডটা লঘু আর ঠান্ডা থাকে তখন এটা, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া পড়ছে। এই কপারের বিক্রিয়া পরে বলবো। কপারের বিক্রিয়াগুলো যেমন জিঙ্কের বিক্রিয়াগুলোও ঠিক একই রকম, একটা পড়লে অন্যগুলোও হয়ে যাবে। তাহলে কি করে, কপার নাইট্রেট করবে, কপার নাইট্রেট করবে আর এই নাইট্রাস অক্সাইড করবে আর পানি, ঠিক আছে, আর কি করে পানি। আর এই নাইট্রিক অ্যাসিডটা যখন মধ্যম গাঢ় থাকবে, মধ্যম গাঢ়, নাইট্রিক অ্যাসিডটা যখন মধ্যম গাঢ় আর ঠান্ডা থাকবে, মধ্যম গাঢ় আর ঠান্ডা থাকবে, তখন এটা কি করবে, কপারের সাথে বিক্রিয়া করে একইভাবে কপার নাইট্রেট করবে। আমি আর লিখলাম না, এই যে এটাই, এই কপার নাইট্রেট করবে সাথে নাইট্রিক অক্সাইড আর এই পানি করবে, ঠিক আছে। কিন্তু এই যখন এই নাইট্রিক অ্যাসিডটা যখন গাঢ় থাকবে, গাঢ় আর উষ্ণ, গরম আর কি, গাঢ় আর উষ্ণ থাকবে, তখন এটা কপারের সাথে বিক্রিয়া করে একইভাবে কি করবে, কপার নাইট্রেট করবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড করবে আর কি পানি করবে, আর পানি করবে। এই যে আমরা কপারগুলো পড়লাম, এই যে কপার, ঠিক সেম বিক্রিয়া কিন্তু, ঠিক নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা কপারের বিক্রিয়াগুলো যে পড়লাম, ঠিক একই বিক্রিয়া কিন্তু ও জিঙ্কের সাথেও দেয়, সেম বিক্রিয়া সে জিঙ্কের সাথেও দেয়। এখানে দেখো নাইট্রোজেনের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু এই যে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো হচ্ছে তার জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি, নাইট্রোজেনের ঘনমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে, এখানে নাইট্রোজেনের অক্সাইডের কি জারণ সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +4, এখানে +2, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1। এটাই কিন্তু এই বিক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা দেখলাম ধাতুর সাথে, এরকম ধাতুর সাথে আরো ধাতুর সাথে বইয়ে দেখবে উদাহরণ আছে, তবে কপারের বিক্রিয়াগুলোই সাধারণত আসে, সেজন্য কপারের বিক্রিয়াটাই আমি লিখলাম। আর নাইট্রিক অ্যাসিড কি বললাম, যে এটা একটা শক্তিশালী জারক। নাইট্রিক অ্যাসিডটা কি একটা শক্তিশালী জারক। নাইট্রিক অ্যাসিডটা একটা শক্তিশালী জারক পদার্থ। ও কিভাবে জারিত করে, নাইট্রিক অ্যাসিডটা কিভাবে জারিত করে, ওকে তুমি যদি নাইট্রিক অ্যাসিডটাকে যদি বিয়োজিত করো তাহলে সে কি হবে, তাহলে সে পানি আর এই দেখো নাইট্রোজেন পেন্টঅক্সাইড হয়। এই যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা আবার কি করে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কি করে, জায়মান অক্সিজেন করে। এই যে জায়মান অক্সিজেনটা তৈরি হয়, নাইট্রিক অ্যাসিডটা যে একটা শক্তিশালী জারক, কিভাবে সে তার জারণ পদার্থটা করে থাকে। এই যে দেখো এখন ঘোলা হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এখানে ধরিও না, এটা কেন ঘোলা হয়, মানে এগুলো পুরা নেটের ব্যাপার, আমাদের হাতে কিছুই করার থাকে না, কেন যেন ঘোলা হয়ে গেছে। আমি ক্যামেরার সামনে আসলাম তো, এসে দেখি যে ছবিটা ঘোলা আসতেছে, কেন আসতেছে কিভাবে বলবো। দেখো এই যে এখানে কি হচ্ছে, নাইট্রিক অ্যাসিডটা কিভাবে জারক পদার্থ হিসাবে কাজ করে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমার এই বিক্রিয়াটা না, নাইট্রিক অ্যাসিড যে জারক হিসাবে কাজ করে, কিভাবে জারক হিসাবে কাজ করে সেটা আমি দেখালাম। যে প্রথমে এটা নাইট্রিক অ্যাসিডটা এভাবে ভাঙে, এই যে জায়মান অক্সিজেনটা তৈরি হচ্ছে, এই জায়মান অক্সিজেনটাই কিন্তু জারক হিসাবে কাজ করে। যেমন
জারক হিসাবে কাজ করে। এটা পরীক্ষায় কিন্তু আসে নাইট্রিক অ্যাসিড যে জারক। যেমন অধাতু কার্বন, সিলিকন, এদের সাথে কি করে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে। নাইট্রিক অ্যাসিড এইচ হবে, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি করে কার্বনকে কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। আর কি হবে নাইট্রোজেন ডাই অক্সাইড আর পানি। এই দেখো এইটাই, এইটাই, এই যে পানি হচ্ছে, এই যে এখানে পানি হচ্ছে না, এই যে এই পানিটাই, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে। কি হচ্ছে নাইট্রিক অ্যাসিড কি করছে কার্বনকে জারিত করে কার্বন ডাই অক্সাইডে পরিণত করছে। একইভাবে কার্বনের সাথে যে বিক্রিয়া দেয় এই সিলিকনের সাথে একই বিক্রিয়া দেয়। ও কি করে সিলিকন ডাই অক্সাইড করে, নাইট্রোজেন ডাই অক্সাইড আর পানি করে। ঠিক আছে, এই হলো নাইট্রিক অ্যাসিড যে কি হচ্ছে জারক হিসাবে কাজ করে। ও অনেক পদার্থকে জারিত করে। আরেকটা তোমরা ফার্স্ট ইয়ার অনার্সে যখন সল্ট অ্যানালাইসিস করেছো, যা মানে বেসিক রেডিকেল আর অ্যাসিড রেডিকেল বের করেছো, তখন অ্যাসিড রেডিকেল নাইট্রেট আয়ন শনাক্তকরণ করেছো। নাইট্রেট আয়ন শনাক্তকরণ করেছো কিসের মাধ্যমে মনে আছে? রিং টেস্ট, বলয় পরীক্ষা। নাইট্রেট আয়ন শনাক্তকরণ করেছো রিং টেস্ট বা বলয় পরীক্ষার মাধ্যমে। ওই যে বলয় পরীক্ষাটাও কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা জারণ বিক্রিয়া। সেখানে কি ছিল মনে আছে? তোমরা নাইট্রেট লবণ নেওয়া হয়, তাই না? কি নেওয়া হয়? নাইট্রেট লবণ নেওয়া হয়। আমি নিলাম নাইট্রেট লবণের বদলে আমি নাইট্রিক অ্যাসিড নিলাম, হ্যাঁ। তারপর কি তাতে কি করা হতো? সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করা হতো। খেয়াল আছে? দেখো মনে করো, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করা হতো আর গা বেয়ে ঘন সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হতো। তখন কি হতো? দুই তরলের মাঝখানে কি একটা বাদামি বলয় তৈরি হতো। দুই তরলের মাঝখানে একটা বাদামি বলয় তৈরি হতো। সেখানে কি হতো? ফেরিক সালফেট আর কি হতো? নাইট্রিক অক্সাইড আর পানি। আমরা যে বলয়টা দেখতাম সেই বলয়টা ছিল হলো নাইট্রোসো ফেরাস সালফেট। ওই বলয়টা কিসের ছিল? এই যে নাইট্রোসো, এই যে ফেরাস সালফেট, দেখো এরকম কমা দিয়ে লিখতো এনো। এই যে বলয়টা ছিল এই যে কি একটা অস্থায়ী বলয়। এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হয় এটাই কিন্তু বলয় পরীক্ষা বা রিং টেস্ট। হ্যাঁ, নাইট্রেট আয়ন শনাক্তকরণের জন্য কি নেওয়া হতো? নাইট্রেট মূলকটা নেওয়া হতো, সাথে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট। ফেরিক হলে কিন্তু হবে না, কারণ এই ফেরাস সালফেট কিন্তু জারিত হয়ে ফেরাস সালফেটটাই জারিত হয়ে কি হচ্ছে? ফেরিক সালফেটে পরিণত হচ্ছে। নাইট্রিক অ্যাসিড জারিত করছে, এই ফেরাস সালফেটকে জারিত করে এই ফেরিক সালফেটে রূপান্তর করছে। আর যে তার সাথে ওই যে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, ওই নাইট্রিক অক্সাইডটা আমার দ্রবণে উপস্থিত ফেরাস সালফেট, সে সাথে নাইট্রোসো ফেরাস সালফেট, ওই যে আমি মানে গোল করে লিখেছি যে কম্পাউন্ডটা, ওইটা একটা আনস্টেবল যৌগ, আনস্টেবল কম্পাউন্ড। ওটা একটু নাড়া লাগলেই কি ভেঙে যেত। এটাও কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা জারণ বিক্রিয়া। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। যেমন এটা কি করে সালফার ডাই অক্সাইডকে নাইট্রিক অ্যাসিড কি করে সালফার ডাই অক্সাইডকে, এই দেখো সালফার ডাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে। দেখো এখানে দেখো সালফার ডাই অক্সাইডে সালফারের জারণ অবস্থা 4, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ অবস্থা 6। তাহলে কি হলো? সালফার ডাই অক্সাইড জারিত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হলো। এটাই তোমার কি নাইট্রিক অ্যাসিড যে জারক পদার্থ হিসাবে কাজ করে। আরেকটা সালফার ডাই অক্সাইড কি হচ্ছে? আমি এখানে জারণ বিক্রিয়া তোমার হয়তো মানে কোনো ডেফিনিট বিক্রিয়া পরীক্ষায় আসবে না, বলবে যে নাইট্রিক অ্যাসিড যে জারক হিসাবে কাজ করে সেটা দেখাও। কিন্তু যে বিক্রিয়াগুলো আসতে পারে ওই ধরনের বিক্রিয়াগুলোই কিন্তু আমি লিখেছি। যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোই আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তারপর আসো, এই নাইট্রিক অ্যাসিডের একটা ব্যবহারের ভিতর আছে কি, এই যে নর্মালি ঘন সালফিউরিক অ্যাসিড তো অনেক তীব্র অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড অনেক তীব্র অ্যাসিড, যার জারণ সংখ্যা 6। নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড, হ্যাঁ, পারক্লোরিক অ্যাসিড এর অনেক তীব্র অ্যাসিড। এইসব অ্যাসিডেও কি স্বর্ণ কিন্তু দ্রবীভূত হয় না। এই যে গোল্ড বানানো হয়, বিভিন্ন শেপ দেওয়া হয়, বিভিন্ন শেপ তো আর দ্রবীভূততে না নিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এই যে স্বর্ণ যে গলানো হয় সেজন্য কি, এটাও তোমরা এইচএসসি লেভেলে হয়তো পড়ে আসছো, রাজ অম্ল বা অ্যাকোয়ারেজিয়া। একটা কম্পাউন্ড তোমরা পড়ে এসে থাকবে,
রাজ অম্ল বা অ্যাকোয়া রেজিয়া। এটা হলো নাইট্রিক অ্যাসিডের ব্যবহার বলছি তোমাদেরকে, আমি বলছি নাইট্রিক অ্যাসিডের ব্যবহার কি হিসাবে। রাজ অম্ল বলে, রাজ অম্লও বলে, অম্ল বা অ্যাকোয়ারেজিয়া, ইংলিশে এটাকে অ্যাকোয়ারেজিয়া বলে। এটা কি? এটা হলো গাঢ় বা কনসেন্ট্রেটেড HCl আর গাঢ় নাইট্রিক অ্যাসিড। গাঢ় নাইট্রিক অ্যাসিডের এটা 3:1 অনুপাতে। গাঢ় HCl নেওয়া হয় 3 আর গাঢ় নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় 1। হ্যাঁ, আয়তন অনুপাতে কিন্তু। হ্যাঁ, আয়তন অনুপাতে নিলে এখানে যে বিক্রিয়াটা হয় সেটা হলো এটাই মেইন। এই যে জায়মান ক্লোরিন হচ্ছে, এটাও কিন্তু জারণ বিক্রিয়া, এটাও কিন্তু নাইট্রিক অ্যাসিডের জারণ বিক্রিয়া। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা। নাইট্রোসিল ক্লোরাইড আর কি হয়? পানি হয়। নাইট্রোসিল ক্লোরাইড আর কি হচ্ছে? পানি হচ্ছে। তাহলে এখানে এই যে জায়মান ক্লোরিন, এখানে কিন্তু এই যে HCl এ ক্লোরিনের জারণ অবস্থাটা কি? -1, আর এখানে কিন্তু 0 হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে? জারণ সংখ্যা ইনক্রিজ হচ্ছে। তাহলে নাইট্রিক অ্যাসিড HCl কে কিন্তু জারিত করে। কি করে? এটাও কিন্তু জারণ বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের। নাইট্রিক অ্যাসিড HCl কে জারিত করছে। এই যে জায়মান ক্লোরিনটা উৎপন্ন হলো, এই যে জায়মান ক্লোরিন, এই জায়মান ক্লোরিনটাই পরবর্তীতে কি করে? গোল্ডের সাথে বিক্রিয়া করে অরিক ক্লোরাইড। হ্যাঁ, অরিক ক্লোরাইড। এই অরিক ক্লোরাইডটা কিন্তু দ্রবণীয়, কিন্তু দ্রবণীয় এটা এইভাবে থাকে না, HCl এর সাথে যুক্ত হয়ে এইভাবে থাকে, বুঝছো? ক্লোরো অরিক অ্যাসিড, এটাও দ্রবণীয়, এটাও দ্রবণীয়। তাহলে এই দেখো, এই যে গোলটা কি দ্রবীভূত হয়ে গেল, গোলটা কি হলো? দ্রবীভূত হয়ে গেল। হ্যাঁ, গোল্ড আর প্লাটিনাম এই অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্লে এভাবে দ্রবীভূত করা হয়। 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 আয়তন। এটা কিন্তু বলতে হবে, ভলিউম আয়তন এই অনুপাতে না নিলে কিন্তু রাজ অম্ল তৈরি হবে না। তাহলে এখান থেকে যে জায়মান ক্লোরিনটা হয়, ও এই যে গোল্ডের সাথে বিক্রিয়া করে অরিক ক্লোরাইড করে, আর ওই অরিক ক্লোরাইডটা আবার HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরো অরিক অ্যাসিড করে। আর এই বিক্রিয়াটাই যখন প্লাটিনামের সাথে হয়, যখন প্লাটিনামের সাথে হবে তখন এরকম হবে। প্লাটিনামের সাথে যখন হবে, জাস্ট একটু ওই যে স্টেটটা চেঞ্জ হবে। প্লাটিনামের সাথে যখন হবে এখানে 4 হবে, আর এখানে প্লাটিনামের সাথে যখন হবে তখন ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। তাহলে রাজ অম্ল বা অ্যাকোয়ারেজিয়া কিভাবে কাজ করে সেটা দেখলাম। আমরা আজকে আরেকটা জিনিস দেখব, সেটা হলো ধাতুর নিষ্ক্রিয়তাটা কি। ধাতুর নিষ্ক্রিয়তা, হ্যাঁ, ধাতুর নিষ্ক্রিয়তা, প্যাসিভিটি অফ মেটাল। ধাতুর নিষ্ক্রিয়তা এটাকে বলে প্যাসিভিটি অফ মেটাল। ত্রিযোজী ধাতু কে হতে পারে? আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, কিন্তু ত্রিযোজী হতে হবে, বুঝছো? এই ত্রিযোজী ধাতুগুলো গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, কোনো বিক্রিয়া করবে না। কার সাথে? গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে। ঠিক আছে? এটা হলো ধাতুর নিষ্ক্রিয়তা, মানে নিষ্ক্রিয় হয়ে যায় যদি এই ধাতুগুলা গাঢ় নাইট্রিক অ্যাসিড, ধরো আয়রন ধাতুটা যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসে, তাহলে আয়রনের উপর ফেরোসোফেরিক অক্সাইড, এটাকে কি বলে? ফেরোসোফেরিক অক্সাইড, একটা অক্সাইডের আবরণ পড়ে। এই ধাতুগুলো যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসে, তখন ওই ধাতুটার উপর কি একটা আবরণ পড়ে যায়। হ্যাঁ, ওই যে অক্সাইডের আবরণটা পড়ে যায়, ওই অক্সাইডের আবরণের জন্য ধাতু আর সক্রিয়তা প্রদর্শন করতে পারে না। এটাকেই বলে কি? ধাতুর নিষ্ক্রিয়তা। আমাদের পড়া বাকি রইল কি? ফসফরাস, আর্সেনিক একটু পড়তে হবে, সিলেবাসের আরেকটু পড়া আমাদের বাদ আছে। আমরা আজকে একটু ফসফরাসটা শুরু করি, সামনের দিন ফসফরাসটা শেষ করে দিব। হ্যাঁ, একটু শুরু করি ফসফরাসটা, নাহলে দেখা যাবে ওই দিন ক্লাসটা নিলে সামনে আরেকটা ক্লাস পেলে তোমাদের ধরো শেষ হয়ে যাবে, মানে এই গ্রুপ 5টা শেষ হয়ে যাবে আর কি। তোমাদের সাথে আমাদের 2টা গ্রুপই ছিল পড়ানো, তো আমার পড়াটা তোমাদের সাথে শেষ হয়ে যাবে। তোমাদের তো বললাম না, এর আগেই তোমাদের সাথে আমার বলা উচিত ছিল।
ধরো এখন আর আমি বলতে পারি না যে আমি বাংলা কলেজে নতুন আসছি, তাই না? আমি বাংলা কলেজে জয়েন করেছি হলো ডিসেম্বরের 22 তারিখ, গত এই 2019-এর 22 তারিখ জয়েন করেছি। কিন্তু জয়েন করার পর ধরো তখন ডিসেম্বরের বন্ধ, জানুয়ারির 6 তারিখ থেকে আমি আবার 1.5 মাসে একটা ট্রেনিংয়ে চলে গেলাম, ঠিক আছে? তাহলে আমি কিন্তু মানে 15 দিনের বেশি মানে কলেজেও আসা যাওয়া করতে পারিনি। মানে মার্চ মাসে আমি যখন মানে কলেজে জয়েন করলাম, আবার ট্রেনিং থেকে এসে ওই কয়েকদিন কলেজে গেলাম, তারপর তো আবার এই করোনার জন্য বন্ধ হয়ে গেল। তাহলে আমার সাথে হয়তো তোমাদের চাক্ষুষ যোগাযোগটাও হয়নি। মানে তোমাদেরকে আমি মানে 4th ইয়ারের ক্লাস আমি কিছু নিয়েছিলাম, তখন মাস্টার্স 4th ইয়ার আর 1st ইয়ারের ক্লাস, মানে কয়দিন। আর আমি এই 2 সপ্তাহে আমি কয়েকজন স্টুডেন্টকে আর চিনতে পেরেছি, কয়েকজনের চেহারা আমি চিনতে পেরেছি। তো তোমাদের সাথে তো আমার দেখাও হয় নাই। আমাকেই কি তোমরা দেখেছো কিনা জানি না। আজকের ক্লাসে হয়তো তোমাদের সাথে আমাকে তোমরা দেখলা, কিন্তু আমি তো আর তোমাদেরকে দেখতে পারলাম না। মানে এটা একটা মানে স্টুডেন্টদের চোখের সামনে না দেখাটাও এটা, মানে আমরা তো সবসময় স্টুডেন্টদের পড়াই, তাদের চোখ মুখ খেয়াল করি, মানে কে বুঝতে পারলো কে বুঝতে পারলো না, প্রশ্ন জিজ্ঞেস করি, কথা বলি, কত ধরনের আলাপ আমরা করি। হয়তো লাইভ ক্লাসে এত আলোচনাও করতে পারছি না, নাহলে তো আমরা ব্যক্তিগত অনেক আলোচনাও আমরা সাধারণত করে থাকি। আমাদের প্রফেশনটাই এরকম, তাই না? মানে স্টুডেন্টদের সব খবরাখবরই কিন্তু আমরা জানি। তারপরও আজকে লাইভ ক্লাসে আসায় হয়তো তোমরা আমাকে দেখলে আর কি। একজন টিচারের সাথে ক্লাস করলা, টিচারকে চিনলা না, সেটা কেমন হয়ে গেল, তাই না? মানে এটা আর কি তোমাদের একটা অ্যাডভান্টেজ হলো যে আমাকে হয়তো দেখতে পারলাম, আর তোমাদেরকে কিন্তু আমি দেখতে পারলাম না, সেটা তো মন খারাপ হয়ে গেল। যাই হোক, করোনা যদি কোন দিন যে শেষ হবে, আশা করলাম যে হয়তো খুলে দিবে নভেম্বর। এখন আবার দেখি অন্যরকম কথাবার্তা শুনতেছি, খোলার তো কোনো লক্ষণ আসতেছে না। যাই হোক, আমরা ফসফরাসটা শুরু করি। হ্যাঁ, ফসফরাস শুরু করি। এর আগে আমরা জেনেছি যে ফসফরাসটা কি। ফসফরাসের একটা অণুতে 4টা ফসফরাস অণু থাকে। প্রথম কথা যে ফসফরাসের একটা অণুতে কি হয়, 4টা ফসফরাস পরমাণু থাকে। আর এটা আমরা প্রকৃতিতে খনিজে পাই হলো এই একটা খনিজের নামই জানবে, এটাই আছে, আর ওগুলা তেমন গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এই ক্যালসিয়াম ফসফেট, আর এটাকে বলা হয় হলো ফ্লোরোঅ্যাপাটাইট। খনিতে আমরা এই ফসফরাসটাকে পাই এভাবে, এটাকে বলা হয়, এই আকরিকটাকে বলা হয় ফ্লোরোঅ্যাপাটাইট। ফ্লোরো আমার শীটে নামটা লেখা আছে, আমি এখানে আর বলছি না। এটাকে বলা হয় ফ্লোরোঅ্যাপাটাইট। আর একটু জানবো যে ফসফরাসের বহুরূপতা বা অ্যালোট্রপ না জানবে, কিছু কিছু নাম তো জানতে হবে। অ্যালোট্রপস অথবা বহুরূপতা। সালফারের আছে বহুরূপতা, সালফারের বহুরূপতা আছে, অনেকগুলো বহুরূপ আছে সালফারের। এরকম ফসফরাসের আছে মাত্র 2টা বহুরূপতা। কি আছে? একটা হলো লোহিত ফসফরাস, আরেকটা হলো শ্বেত ফসফরাস। আমি লোহিত ফসফরাসটা আগে লিখলাম, কারণ এই দুইটা স্টেটের ভিতর এই লোহিত ফসফরাসটাই কি বেশি স্টেবল। এই দুইটা স্টেটের মানে দুইটা ফসফরাসের যে 2টা রূপভেদ আছে, অ্যালোট্রপ বা রূপভেদ, কিছু কিছু ইংলিশ টার্ম, কেমিস্ট্রি তো এগুলো জানতে হবে, বুঝছো? কখনো কখনো পরীক্ষায় দেখবা বাংলা টার্মটা ইউজ করি না, সেজন্য আমরা কিন্তু ওই যে ফিক্সেশন সংবন্ধন কথাটা কিন্তু বুঝতেই সমস্যা। কিন্তু ফিক্সেশন যখন বলা হয় তখন কিন্তু এটা কিন্তু মানে এমন দেখা যেতে পারে পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, বাংলা টার্মটা বাংলায় ফিক্সেশন লিখছে, তো সেই জন্য এই টার্মগুলো আমাদের কিন্তু ইংলিশ টার্মগুলো আমাদের জানতে হবে। আমরা এই লোহিত ফসফরাস আর শ্বেত ফসফরাসের পারস্পরিক রূপান্তরটা একটু জানবো, কিভাবে আমরা লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস করতে পারি আর শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস করতে পারি। লোহিত ফসফরাসকে শ্বেত ফসফরাস করার জন্য দেখো এখানে তোমরা মনে রাখবে, এই যে আমি 2টা জিনিস লিখলাম, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন। এই কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনটা মনে রাখার সুবিধা কি জানো? এই ফসফরাস মানে অনেক রিয়েক্টিভ, তাই না? দেশলাই কাঠি তৈরি করা হয় যে, সেখানে কিন্তু এই যে ফসফরাস ইউজ করা হয়, তাহলে ফসফরাস অনেক বেশি কি এক্সপ্লোসিভ। সেই জন্য ফসফরাস তুমি মানে অক্সিজেনের উপস্থিতিতে রাখতে পারবাই না। অক্সিজেনের উপস্থিতিতে রাখলেই কিন্তু ফসফরাস সাথে সাথে বিক্রিয়া করে ফেলে। অক্সিজেন যেরকম রিয়েক্টিভ, ফসফরাসও ঠিক সেই পরিমাণে রিয়েক্টিভ। তাহলে এটাকে আমরা মানে মুক্ত অবস্থায় কখনোই ফসফরাসকে রাখতে পারবো না। সেই জন্য রিয়েকশনও ঘটাতে হবে কি ইনার্ট পরিবেশে। এই যে কেন নিচ্ছে, এগুলো কি নিষ্ক্রিয় পরিবেশ। তাহলে এখানে কি হবে, শ্বেত ফসফরাস বাষ্প তৈরি হয়, শ্বেত ফসফরাস বাষ্প।
বাষ্প তৈরি হয়। এটাকে দ্রুত ঠান্ডা করে ফেলতে হয়। কি দ্রুত ঠান্ডা, শুধু ঠান্ডা বললে হবে না, দ্রুত ঠান্ডা করলে এটা কি শ্বেত ফসফরাসে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা পড়ছি কিন্তু রূপান্তর শ্বেত লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস, আর পড়বো হলো শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস। এখানে কি করা হয়, এখানে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। প্রভাবক হিসাবে এখানে আয়োডিন ইউজ করা হয়, কিন্তু আবার সেই নিষ্ক্রিয় পরিবেশ। তাহলে এটা লোহিত ফসফরাসে রূপান্তর হয়ে গেল। তাহলে এই দেখো কি বললাম আমরা, লোহিত ফসফরাসটা, দেখো লোহিত ফসফরাসটা কিন্তু আগেই বললাম মোর স্টেবল। তাহলে লোহিত ফসফরাস থেকে কিভাবে শ্বেত ফসফরাস তৈরি করা হলো, আর শ্বেত ফসফরাস থেকে কিভাবে লোহিত ফসফরাস তৈরি করা হলো, এই দুটো জিনিস আমরা জানলাম। তো আজকে আরেকটা ক্লাস আমার লাগবে, না হলে আমি আরেকটু কিন্তু দ্রুত আগাতে পারতাম, বুঝছো। কিন্তু আমি জানি যে মানে আমি এটা শেষ করতে পারবো না। আমাদের আর্সেনিক একটু পড়া আছে, আর ফসফাজিন একটা জিনিস পড়া আছে। হ্যাঁ, ফসফাজিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া। ফসফরাসের একটা যৌগ, পলিমার যৌগ ফসফাজিন, মানে ওইটা তোমাদের জন্য নতুন, তো সেই জন্য মানে ওটা পড়াতে একটু বুঝাইতে হবে, সেই জন্য। নাহলে আমি আরেকটু দ্রুত পড়ায় কিন্তু শেষ করে দিতে পারতাম। তো আমার আরেকটা ক্লাস লাগবে এটা শেষ করতে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, আর ক্লাস করবে। হ্যাঁ, ক্লাসে এরকম উপস্থিত হলে মানে আমরা মানে আগ্রহ হারায় ফেলি, কিন্তু স্টুডেন্টদের একাগ্রতা, স্টুডেন্টদের আগ্রহ, এগুলো কিন্তু আমাদের ক্লাস করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। মানে আমি যত মানুষ দেখবো অত আমার ক্লাস নেওয়ার আগ্রহ বেশি হবে, বুঝছো না। হ্যাঁ, মানে এটা আমাদের প্রফেশনটাই কিন্তু স্বতঃস্ফূর্ত। আমাদের প্রফেশনটা এখন নয় আমি লাইভ ক্লাস নিচ্ছি, আমি যখন ক্লাসে থাকি তোমাদের উৎসাহ, আগ্রহ, উপস্থিতি না থাকলে আমার ক্লাসের মানে আগ্রহ কিন্তু কমে যায়। সেটা কিন্তু মাথায় রাখবে। এক একটা প্রফেশনের কিন্তু এক এক ধরনের, আমাদের প্রফেশনের আগ্রহই কিন্তু তোমাদের নেওয়ার আগ্রহ হলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যায়। এটাই হলো কথা। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। শুধু কেমিস্ট্রি পড়বে না, এত অখণ্ড অবসর শুধু নিজেকে ইমপ্রুভ করবে। মানে আমাদের ধরো তোমরা মানে তোমরা ধরো পড়ছো, কিন্তু ধরো ম্যাথ একটা ব্যাপার, মানে এটা কখনো উল্টায় পাল্টায় দেখবে, এগুলো মাথা থেকে গেলে হবে না। আর ইংলিশ প্রচুর সময় পেয়েছো, ইংলিশটা আয়ত্ত করার চেষ্টা করো। ইংলিশটা মানে খুব ভালো করে জানা দরকার আছে, মানে পরবর্তী লাইফের জন্য। এখন লাগবে না কেমিস্ট্রির জন্য, কিন্তু পরবর্তী লাগবে, যেটা একদিনে আয়ত্ত করা যায় না। সেজন্য মাঝে মাঝে, এখন তো তোমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইলে আমাদের সময় তো বই পড়ে আমরা জানছি, কিংবা কোথাও বই পড়েই মেনলি জানতাম। আমরা কোচিং সেন্টারে গিয়ে কখনো ক্লাস করিনি, আমাদের সময় এগুলো এত অ্যাভেলেবেল ছিল না, মানে আমাদের অত যাওয়ারও আগ্রহ হয়নি। কিন্তু তোমরা তো অনেক সুযোগ, মোবাইলে সব পেয়ে যাচ্ছ, এগুলো ভালো করে পড়বে। শুধু মোবাইলে স্ট্যাটাস না দিয়ে কিংবা অন্য কোনো পড়া না পড়ে, যেগুলো দরকারি পড়া এগুলো নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই ভালো থাকো। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, আজকে এখানেই শেষ করি, আরেকটা ক্লাস তোমাদের নিব। হ্যাঁ, খোদা হাফেজ।